আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত, ইঁদুরের গর্তে পালালো 10 লাখের বেশি ইহুদি। অপরদিকে ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা এবং বন্দরে হামলা ইসরায়েলের। রণক্ষেত্র ভারতের লোকসভা, রাহুল গান্ধীর ঘুষিতে বিজেপির 2 এমপি আহত। যে কারণে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এরদোগানের বড় সামরিক সাফল্য, প্রথমবারের মতো পর্তুগিজ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ। হুথিদের ঠেকাতে আবার লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসতে রাজি ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আরও যা বললেন। ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কির আলোচনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত, ইঁদুরের গর্তে পালালো 10 লাখের বেশি ইহুদি। অপরদিকে ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা এবং বন্দরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। গতরাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে। এই সময় ক্ষেপণাস্ত্রের ভয়ে 10 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম জানায় ক্ষেপণাস্ত্রটি তেল আবিব মেট্রোপলিটনের গুশডান এলাকায় আঘাত হানে। ওই এলাকায় ইহুদিবাদী সরকারের অর্থনৈতিক এবং প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা অবস্থিত। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এলাকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার এবং হাসপাতালে নেওয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা যায়। তারা আরও জানায়, ইয়েমেনে থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। জেরুজালেম পোস্ট জানায়, পবিত্র আল কুদস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে প্রায় পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়। এছাড়া এইলাত বন্দর নগরীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করবেন। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে তিনি কথা বলবেন। এদিকে ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বিদ্রোহী গোষ্ঠী হুথি। এরপরে হুথিদের অবস্থানে ইসরায়েলি এই হামলার ঘটনা ঘটল। দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা এবং বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও ইসরায়েলের দাবি, তারা হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটাজের আক্রমণ পরিকল্পনার অনুমোদনের পর গোয়েন্দা এবং নৌবাহিনীর শাখার নির্দেশনায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান সম্প্রতি পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীরে হুথি সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। ইসরায়েলের দাবি, হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুথি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে আসছিল। ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা আরব বলেছে, হোদাইদাহকে লক্ষ্য করে হওয়া 4টি হামলা এবং রাশ ইসা তেল কেন্দ্রকে লক্ষ্য করে হওয়া 2টি হামলায় সেখানকার কিছু কর্মচারী নিহত এবং আহত হয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকর মন্তব্যকে ঘিরে দেশটির সংসদে সরকার এবং বিরোধী পক্ষের সংঘাত এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুই পক্ষের ধস্তাধস্তিতে বিজেপির সংসদ সদস্য প্রতাপ চন্দ্র ষড়শী এবং মুকেশ রাজপুত্র আহত হয়েছেন বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধীর ঘুষিতে তাদের এমপিরা আহত হয়েছে। বিজেপির সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, কি করে তিনি সংসদে শক্তি প্রয়োগ করতে পারেন, কোন আইন তাকে এমপিদের
শারীরিকভাবে লাঞ্ছিত করার ক্ষমতা দিয়েছে। জাপানিজ মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী রাহুলের বিরুদ্ধে অভিযোগ তোলা কিরণ রিজিজু বলেছেন, এমপিদের মারার জন্যই আপনি কারাতে কুংফু শিখেছেন। তবে রাহুলের দাবি ভিন্ন। তিনি বলেছেন, আমি ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, তারা ধাক্কা এবং হুমকি দেয়। মঙ্গলবার রাজ্যসভার সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে ৭ জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। বুধবার থেকে শাহর বিরুদ্ধে আম্বেদকর অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভায় সেই বিক্ষোভ ঘিরেই হয় তুলকালাম। পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, উদ্বেগের বিস্তার এবং সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থা এবং সত্তার অন্তর্গত যে কোনো সম্পত্তি জব্দ করা হবে এবং একই সঙ্গে আমেরিকানরাও এখন থেকে আর এইসব সংস্থার সাথে ব্যবসা করতে পারবে না। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার বেশ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, মার্কিন এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট। এছাড়া সামরিক অসামঞ্জস্যকে জোরদার করার লক্ষ্যে আরোপ করা এই নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে। প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্যভুক্ত দেশ পর্তুগালের নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে তুরস্কের নির্মিত যুদ্ধজাহাজ। এই সংক্রান্ত একটি টেন্ডার জিতে নিয়েছে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি এসটিএম। প্রকল্প অনুযায়ী পর্তুগিজ নৌবাহিনীর জন্য 2টি যুদ্ধজাহাজ নির্মাণ করবে তুরস্ক। বুধবার পর্তুগালের রাজধানী লিসবনে তুর্কি কর্মকর্তাদের উপস্থিতিতে টেন্ডারটি স্বাক্ষরিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানির প্রধান হালুক গুরগন। তিনি বলেন, বিশ্বের সেই 10টি দেশের মধ্যে তুরস্ক রয়েছে যারা নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণ করতে সক্ষম। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এসব যুদ্ধজাহাজ ইতিমধ্যে তুরস্কের বন্ধু প্রতিম দেশগুলোর কাছে রপ্তানি শুরু করেছে আঙ্কারা। এই সময় এসটিএম কোম্পানির জেনারেল ম্যানেজার গুরগুজ গুলিয়রেজ বলেন, সামুদ্রিক পরিবহনের দিক থেকে ঐতিহাসিকভাবে নেতৃত্ব প্রদানকারী দেশ পর্তুগাল আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের জন্য তুরস্ক এবং এসটিএম এর মতো কোম্পানিকে বেছে নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রসঙ্গত, টেন্ডার অনুযায়ী আগামী 2025 সালের শুরুর দিকে যুদ্ধজাহাজ নির্মাণের কাজ শুরু হবে। উল্লেখ্য, তুরস্কের নির্মিত এই যুদ্ধজাহাজে 137 মিটার লম্বা এবং সর্বোচ্চ গতিবেগ 18 নট ছাড়িয়ে যাবে। এছাড়াও যুদ্ধজাহাজটিতে ড্রোন রাখার প্ল্যাটফর্ম, রিমোট কন্ট্রোল, 12.7 mm মেশিন গান, বিভিন্ন ধরনের উন্নত সেন্সর সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটর। আমেরিকা আবারও লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতলী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরিয়ে নেয়ার কিছুদিন পর নতুন করে এই যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম জানিয়েছে, লোহিত সাগরে নিমজ্জিত ক্লাস বিমানবাহী রণতলী ইউএসএস হ্যারি ট্রুম্যানের সাথে ক্যারিয়ার এয়ার উইং 1, একটি ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ এবং 2টি আর্লিখবার্গ ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। কিছুদিন আগে ইয়েমেনি নৌ ইউনিটগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে 2টি বড় সামরিক অভিযান চালানোর পরে সেটি লোহিত সাগর ছেড়ে চলে যায়। এর আগে বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার এবং রুজভেল্টও ইয়েমেনের সামরিক বাহিনীর হামলার মুখে লোহিত সাগর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর যে বিমান হামলা চালিয়ে আসছিল তার জবাবে ইয়েমেনের নৌ ইউনিটগুলো মার্কিন রণতরীর বিরুদ্ধে এসব হামলা চালায়।
এদিকে বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক বোমা তৈরি ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারেন, কারণ তেহরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ অনিবার্য নয়। আলোচনার পথ খোলা আছে। তবে ব্লিংকেন আলোচনার কথা বলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এটাও মানছেন, পারমাণবিক অস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে ইরান। সম্প্রতি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি। মার্কিন ডলারের পরিবর্তে রেকর্ড দরপতন হয়েছে দেশটির মুদ্রার রিয়ালের। $1 মিলছে 7,77,000 ইরানি রিয়াল। এছাড়া ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে। দেশটির মিত্র লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে। সেই সঙ্গে সিরিয়ায় ইরানের প্রধান মিত্র বাশার আল আসাদের পতন ঘটিয়েছে বিদ্রোহীরা। এই অবস্থায় সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে ইরান। তবে এত সব প্রতিকূলতা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি, যা ভিন্ন বার্তা দিচ্ছে। যে কারণে ইরানের সঙ্গে আলোচনা হওয়া উচিত মনে করছেন ব্লিংকেন। নিউ ইয়র্কে ফরেন রিলেশনস কাউন্সিলে তিনি বলেন, আমি মনে করি না পারমাণবিক অস্ত্র অনিবার্য। তবে যেহেতু তারা প্রতিরক্ষার বিভিন্ন লাইন হারিয়েছে, কাজেই নিশ্চিত এই বিষয়ে আরো ভাবনা দেখতে পারেন। আর আমি মনে করি আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হলেও নিজের প্রথম মেয়াদে ট্রাম্প সেটি প্রত্যাহার করেন। সেই সঙ্গে ইরানের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেন। পরবর্তী সময়ে বাইডেনের সময়েও যা জারি ছিল। এ ব্যাপারে ব্লিংকেনের মত, কোনো মার্কিন প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার বিষয়ে তিনি বলেন, একভাবে বা অন্যভাবে আমি নিশ্চিত যে আমাদের প্রশাসনের যেমন নীতি ছিল, পরবর্তী প্রশাসনও করবে। ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সেনা মোতায়েন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ব্রাসেলসে গিয়েছিলেন, আর সেখানে ইইউ শীর্ষ বৈঠকে নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চলতি বছরের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন, পশ্চিমা দেশগুলো যেন ইউক্রেনে সেনা পাঠায়। ইউরোপের অন্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলছেন ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক, তা তারা চান না। তবে ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেছেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। জেলেনস্কি আরো বলেছেন, আমরা মনে করি শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার। ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে শীর্ষ বৈঠকের আগে বলেছেন, ইউক্রেনের যা দরকার সেটা তাদের দেওয়াটা জরুরি, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবে না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত, ইঁদুরের গর্তে পালালো 10 লাখের বেশি ইহুদি। অপরদিকে ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা এবং বন্দরে হামলা ইসরায়েলের। রণক্ষেত্র ভারতের লোকসভা, রাহুল গান্ধীর ঘুষিতে বিজেপির 2 এমপি আহত। যে কারণে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এরদোগানের বড় সামরিক সাফল্য, প্রথমবারের মতো পর্তুগিজ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ। হুথিদের ঠেকাতে আবার লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসতে রাজি ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আরো যা বললেন। ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রো জেলেনস্কির আলোচনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।